পৃষ্ঠা ১২৭, প্রকল্প 2, শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন, স্কুল ছুট সমস্যা। ব্র্যাকেটে তোমার গ্রাম কিংবা ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা। ভূমিকা 2.1 ভূমিকা। প্রায় ১৯০ বছর পরাধীন থাকাকালীন ভারতে সার্বিক শিক্ষার প্রসার ঘটেনি। ইংরেজরা নিজেদের কাজ চালানোর মতন ইংরাজি শিক্ষার প্রবর্তন করেছিল। স্বাধীনোত্তর ভারতেও দীর্ঘদিন সার্বিক শিক্ষার প্রসারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবশেষে ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী সকলের শিক্ষার অধিকারকে সংবিধানের ২১ ক ধারায় মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২০১০ সালে সংসদ কর্তৃক উদ্ধৃতির মধ্যে শিক্ষার অধিকারের আইন উদ্ধৃতি শেষ প্রণীত হওয়ার পর কেন্দ্রীয় সরকার ওই বছরের এপ্রিল মাস থেকে ওই আইনটিকে কার্যকর করার জন্য সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেয়। বর্তমানে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়েছে। শিক্ষার অধিকার আইনের বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা হল স্কুল ছুট সমস্যা। স্কুল ছুট সমস্যার সমাধানের জন্য বর্তমানে প্রতিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় দুপুরের খাবার বন্ধনীর মধ্যে মিড ডে মিল বন্ধনী শেষ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2.1 ভূমিকা শেষ। পৃষ্ঠা ১২৮। 2.2 প্রকল্পের বিষয়। শিক্ষার অধিকারে প্রকৃত বাস্তবায়ন স্কুল ছুট সমস্যা বন্ধনীর মধ্যে তোমার গ্রাম ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা বন্ধনী শেষ। প্রকল্পটি বিষয় হল শিক্ষার অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে স্কুল ছুট সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার জন্য সচেষ্ট হওয়া। যেসব অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান না, তারা কেন পাঠান না সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। বর্তমানে প্রতিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে দুপুরের খাবার দেওয়া হয়। অভিভাবক অভিভাবিকারা সে বিষয়ে অবহিত আছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া। যদি তারা না জানেন তাহলে তাদের জানানো দরকার যে বিদ্যালয়ে গেলে তাদের সন্তান বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে। সঙ্গে সঙ্গে তাদের এটিও জানানো আবশ্যিক যে জীবনে শিক্ষার মূল্য কি অপরিসীম, তারা যেন তাদের সন্তানদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করেন। প্রকল্পের বিষয় আলোচনা শেষ। 2.2 এবার 2.3 প্রকল্পের উদ্দেশ্য। শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন স্কুল ছুট সমস্যা বন্ধনীর মধ্যে তোমার গ্রাম কিংবা ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা বন্ধনী শেষ। প্রকল্পটির উদ্দেশ্য হল ১ শিক্ষার অধিকার আইন সম্পর্কে অবহিত হওয়া। ২ অভিভাবক অভিভাবিকারা শিক্ষার অধিকার আইন সম্পর্কে অবহিত কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া। ৩ যেসব অভিভাবক সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না তাদের সম্পর্কে অবহিত হওয়া। ৪ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অভিভাবকগণ কেন তাদের সন্তানদের মাঝপথে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করছেন সে সম্পর্কে জ্ঞান লাভ করা। ৫ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল পদ্ধতি তুলে দেওয়া সম্পর্কে মতামত নেওয়া। ৬ স্কুল ছুট সমস্যার সমাধানে অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা দেয়া আবশ্যক বলে মনে হয় সে সম্পর্কে অবহিত হওয়া। 2.3 প্রকল্পের উদ্দেশ্য শেষ। 2.4 প্রকল্পের গুরুত্ব। শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন স্কুল ছুট সমস্যা বন্ধনীর মধ্যে তোমার গ্রাম কিংবা ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা বন্ধনী শেষ। প্রকল্পটির গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে বুঝতে পারা যায় যে শিক্ষার অধিকার আইন সম্পর্কে কে কতটা অবহিত এবং শিক্ষার অধিকার আইনের বাস্তবায়নের ক্ষেত্রে স্কুল ছুট সমস্যা কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্কুল ছুট সমস্যা দূর করার জন্য বর্তমানে প্রতিটি সরকারি বিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়
দুপুরের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে এই প্রকল্পটি কতটা কার্যকরী হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বিদ্যালয়ে ভর্তির পর ছাত্রছাত্রীরা কেন বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিচ্ছে সে সম্পর্কে অবহিত হওয়া, অভিভাবক অভিভাবিকাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেওয়া, মাসে মাসে অভিভাবকদের পরিবারের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য প্রকল্পটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্যারাশেষ প্রকল্পের গুরুত্ব। এবার 2.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1. শিক্ষার অধিকারের প্রকৃত বাস্তবায়ন স্কুল ছুট সমস্যার ব্র্যাকেটে তোমার গ্রাম কিংবা ওয়ার্ডভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজড। প্রকল্পটি রূপায়ণের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক মহাশয় মাননীয় শিক্ষিকা মহাশয়ার নির্দেশ মতো কমপক্ষে 16টি পরিবার ও 2টি বিদ্যালয় সমীক্ষা চালানো হয়। 2. পরিকল্পনা ঠিক হয় যে পরিবারগুলি এমনভাবে নির্বাচন করা হবে যেখানে স্কুল ছুটের সমস্যা বেশি। 3. তথ্য সংগ্রহ বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন মতো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক শিক্ষিকার পরামর্শ নেওয়া হবে। 4. ঠিক করা হয় যে তথ্য সংগ্রহের কাজের সুবিধার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং প্রশ্নমালা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। 5. তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরবর্তীকালে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশ অনুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। প্রকল্প রূপায়ণের পরিকল্পনা শেষ। 2.6 পদ্ধতি। এই প্রকল্পের কাজে পাড়ার বা ওয়ার্ডের মোট 16টি পরিবারের 16 জন সদস্যকে প্রথমেই বেছে নেওয়া হয়েছে। যেসব পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, অর্থাৎ কম সচ্ছল পরিবারগুলি, যেখানে স্কুল ছুটের সম্ভাবনা বেশি থাকার কথা, সমীক্ষায় সেই রূপ পরিবারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবার বাছাই পর্যায়ে পরে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। প্যারা আরম্ভ। এই প্রশ্নমালায় যেসব প্রশ্ন রাখা হয় সেগুলি হলো: 1. আপনি কি জানেন শিক্ষার অধিকার সংবিধানের একটি মৌলিক অধিকার? 2. আপনি কি সর্বশিক্ষা বা মিড ডে মিল সম্পর্কে অবহিত? 3. আপনি কি লেখাপড়া শেখানোর ব্যাপারে ছেলে ও মেয়েকে সমান চোখে দেখেন? 4. আপনি কি লেখাপড়া শেখানোর ব্যাপারে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি অগ্রাধিকার দেন? 5. আপনি কি লেখাপড়ার বিষয়ে আপনার সন্তানদের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন? 6. আপনি কি মূলত দারিদ্র্যের কারণে মাঠের কাজে বা অন্যান্য কাজে ছেলে মেয়েদের নিয়োগ করেন? 7. নিজেদের লেখাপড়া নিয়ে কোনো আগ্রহ না থাকায় আপনি কি ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চান না? 8. আপনাদের উদাসীনতার কারণে কি আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে? 9. আপনাদের বাড়ির থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ায় কি ছেলেমেয়েরা স্কুল যেতে চায় না? 10. আপনি কি মনে করেন দূরত্বের কারণে আপনার পাশের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না বলে আপনার ছেলেমেয়েরাও যায় না? 11. আপনি কি মনে করেন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কোনো রকম উৎসাহ না পাওয়ায় ছেলেমেয়েরা স্কুলে যায় না? 12. আপনি কি মনে করেন পরীক্ষায় খারাপ ফলাফল বা সহপাঠীদের দুর্ব্যবহারে ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছে? 13. আপনি কি মনে করেন পরীক্ষায় ভালো ফল করতে না পারায় শিক্ষক শিক্ষিকাদের অবহেলায় ছেলেমেয়েরা স্কুল ছেড়ে দিয়েছে? প্যারাশেষ। 2.7 পরীক্ষামূলক তথ্য। এই প্রকল্পে যে বিষয়গুলির ওপরে পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি হলো: 1. শিক্ষার অধিকার সম্পর্কিত সচেতনতা। 2. শিক্ষার অধিকার ও লিঙ্গ বৈষম্য। 3. স্কুল ছুটের সমস্যা। 4. বিদ্যালয়ের দূরত্ব এবং শিক্ষকদের ভূমিকা। 5. মানসিক পীড়ন ও স্কুল ছুটের সমস্যা। প্যারাশেষ। পরীক্ষামূলক তথ্য শেষ। বিষয়ে আলোচনা শেষ। 2.8 তথ্য সংগ্রহ। শিক্ষক শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হয়। সারণী 1 ক। শিক্ষার অধিকার সম্পর্কিত সচেতনতা। মোট 5টি উল্লম্ব কলামে লেখা হয়েছে। প্রথম কলাম মোট পরিবার 16টি। দ্বিতীয় কলমে শিক্ষার অধিকার সংবিধানের একটি মৌলিক অধিকার এই সম্পর্কে ওয়াকিবহাল। তাতে অনুভূমিক লাইনে 5 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 31.25%। তৃতীয় উল্লম্ব কলমে শিক্ষার অধিকার সম্পর্কে কিছুই জানে না। তাতে অনুভূমিক কলমে প্রথম 3 এবং দ্বিতীয় কলমে অনুভূমিক 18.75%। চতুর্থ উল্লম্ব কলমে শিক্ষার অধিকার সম্পর্কে জানে না, তবে সর্বশিক্ষা ও মিড ডে মিল সম্পর্কে ওয়াকিবহাল।
প্রথম অনুভূমিক কলমে 8 এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 50%। মোট সদস্য 5 নম্বর উল্লম্ব কলমে মোট সদস্য 16 জন এবং দ্বিতীয় উল্লম্ব এই অনুভূমিক কলমে 100%। সারণী 1-এর খ, শিক্ষার অধিকার ও লিঙ্গ বৈষম্য। সারণীতে 5টি উল্লম্ব কলম, মোট প্রথম উল্লম্ব কলমে মোট পরিবার 16টি। দ্বিতীয় উল্লম্ব কলমে লেখাপড়ার বিষয়ে ছেলে ও মেয়ে সমান দেখেন, অনুভূমিক লাইনে 2 জন এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 12.5%। আচ্ছা, লেখাপড়ার তৃতীয় উল্লম্ব কলমে লেখাপড়ার বিষয়ে ছেলেদের বেশি অগ্রাধিকার দেন, মেয়েদের নয়। তাতে অনুভূমিক কলমে প্রথম 10 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 62.5%। চতুর্থ উল্লম্ব কলমে লেখাপড়ার বিষয় ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন, তাতে প্রথম অনুভূমিক কলমে 4 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 25%। 5 নম্বর মোট সদস্য সংখ্যা 16 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 100%। এরপর সারণী 1-এর গ, স্কুল ছুটের সমস্যা। 5টি উল্লম্ব কলম, প্রথম কলমে মোট পরিবার 16টি, দ্বিতীয় উল্লম্ব কলমে দারিদ্র্যের কারণে মাঠের কাজে বা অন্যান্য কাজে ছেলে মেয়েদের নিয়োগ করেন 7 জন অনুভূমিক কলমে, দ্বিতীয় অনুভূমিক কলমে 43.75%। তৃতীয় উল্লম্ব কলমে নিজেদের লেখাপড়া নিয়ে কোনো আগ্রহ না থাকায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চান না, তাতে প্রথম অনুভূমিক কলমে 4 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 25%। চতুর্থ উল্লম্ব কলমে অভিভাবকদের চরম উদাসীনতায় ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার উৎসাহের অভাব, এতে প্রথম অনুভূমিক কলমে 5 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 31.25%। 5 নম্বর উল্লম্ব কলমে মোট সদস্য 16 জন এবং অনুভূমিক কলমে 16 জন এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 100%। এরপর সারণী 1-এর খ, বিদ্যালয়ের দূরত্ব এবং শিক্ষকদের ভূমিকা। মোট 5টি উল্লম্ব কলম, প্রথম কলমে মোট পরিবার 16টি, দ্বিতীয় উল্লম্ব কলমে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক বেশি হওয়ায় স্কুলে যেতে অনিচ্ছা 6 জনের প্রথম অনুভূমিক লাইনে, দ্বিতীয় অনুভূমিক লাইনে 37.5%। তৃতীয় উল্লম্ব কলমে দূরত্বের কারণে অন্যেরা যেতে না চাওয়ায় নিজেরও স্কুলে যেতে অনিচ্ছা, এরকম প্রথম অনুভূমিক লাইনে 6 জন, দ্বিতীয় অনুভূমিক লাইনে 37.5%। চতুর্থ উল্লম্ব কলমে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কোনো রকম উৎসাহ না পাওয়া, তাতে অনুভূমিক লাইনে প্রথম 4 জন, দ্বিতীয় অনুভূমিক লাইনে 25%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 16 এবং প্রথম অনুভূমিক লাইনে মোট সদস্য 16 এবং দ্বিতীয় 100%। এরপর সারণী 1-এর ওয়া, মানসিক পীড়ন ও স্কুল ছুটের সমস্যা। মোট 5টি উল্লম্ব কলম, মোট পরিবার প্রথম উল্লম্ব কলমে মোট পরিবার 16টি, দ্বিতীয় উল্লম্ব কলমে বাবা মায়ের বকুনিতে স্কুলে যাওয়ায় অনিচ্ছা, অনুভূমিক লাইনে প্রথম 4 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 25%। তৃতীয় উল্লম্ব কলমে খারাপ ফলাফল ও সহপাঠীদের দুর্ব্যবহারে পড়াশোনায় অনীহা, প্রথম অনুভূমিক লাইনে 6, দ্বিতীয় অনুভূমিক লাইনে 37.5%। চতুর্থ উল্লম্ব কলমে পরীক্ষায় ভালো ফল না হওয়ায় শিক্ষিকাদের অবহেলা, প্রথম অনুভূমিক লাইনে 6, দ্বিতীয় অনুভূমিক লাইনে 37.5%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 16 অনুভূমিক লাইনে এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এখানেই সারণী গুলি শেষ। এরপরে 2.9 বিশ্লেষণ, শিক্ষার অধিকার এবং স্কুল ছুটের সমস্যার বিষয়। প্রথম সারণী চিত্রে 1-এর ক, শিক্ষার অধিকার সম্পর্কিত সচেতনতার বিষয়টিকে দেখানো হলো। মোট
16টি পরিবারের 16 জন সদস্যের মধ্যে 5 জন সদস্য শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে জানে, 3 জন সদস্য কিছুই জানে না এবং 8 জন সদস্য শিক্ষার অধিকার সম্পর্কে না জানলেও মিড ডে মিল ও সর্বশিক্ষা বিষয়ে ওয়াকিবহাল। দ্বিতীয় সারণী চিত্রে 1 খ শিক্ষার অধিকার ও লিঙ্গ বৈষম্যের বিষয়টিকে দেখানো হলো। এখানে 16টি পরিবারের মধ্যে 16 জন সদস্যের মধ্যে 2 জন লেখাপড়ার বিষয় ছেলে মেয়েদের সমানভাবে দেখেন। 10 জন লেখাপড়ার ক্ষেত্রে ছেলেদের বেশি অগ্রাধিকার দেন এবং 4 জন সদস্য লেখাপড়ার বিষয় ছেলে ও মেয়েদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তৃতীয় সারণী চিত্রে 1 গ স্কুল ছুটের সমস্যা সংক্রান্ত বিষয়টিকে দেখানো হয়েছে। এখানে 16টি পরিবারের মোট 16 জন সদস্যের মধ্যে 7 জন সদস্য দারিদ্র্যের কারণে ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবর্তে বিভিন্ন কাজে নিয়োগ করেছেন। 4 জন সদস্য নিজেদের লেখাপড়ার বিষয়ে কোনো আগ্রহ না থাকায় ছেলে মেয়েদের স্কুল পাঠাতে চান না। বাকি 5 জন সদস্যের চরম উদাসীনতার কারণে ছেলে মেয়েদের মধ্যে স্কুল যাওয়ার উৎসাহের অভাব লক্ষ্য করা যায়। চতুর্থ সারণী চিত্রে 1 ঘ বিদ্যালয়ের দূরত্ব এবং শিক্ষকদের ভূমিকার বিষয়টি দেখানো হয়েছে। এখানে 16টি পরিবারের মোট 16 জন সদস্যের মধ্যে 6 জন সদস্যের পরিবারের ছেলেমেয়েরা বাড়ি থেকে স্কুলের বেশি দূরত্বের জন্য স্কুল যেতে চায় না। 6 জন পরিবারের সদস্যের ছেলেমেয়েরা দূরত্বের কারণে অন্যরা না যাওয়ায় তারাও যায় না বলে জানায় এবং বাকি 4টি পরিবারের সদস্যদের ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকা থেকে কোনো উৎসাহ না পাওয়ার জন্য স্কুলে যায় না। পঞ্চম সারণী চিত্রে 1 ওয়া মানসিক পীড়ন এবং স্কুল ছুটের সমস্যা সংক্রান্ত বিষয়টি দেখানো হয়েছে। এখানে মোট 16টি পরিবারের মধ্যে 4টি পরিবারের সদস্যদের ছেলেমেয়েরা বাবা মায়ের বকাবকির জন্য স্কুল যায় না। 6টি পরিবারের ছেলেমেয়েরা খারাপ ফলাফল ও সহপাঠীদের দুর্ব্যবহারের জন্য পড়াশোনায় অনীহা বলে জানিয়েছে এবং 6টি পরিবারের সদস্যরা জানিয়েছেন যে শিক্ষক শিক্ষিকাদের অবহেলার জন্য তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না। পৃষ্ঠা এটি সম্পূর্ণ 130 পৃষ্ঠায় ছিল। এরপর 131 পৃষ্ঠা। 2.10 সিদ্ধান্ত। উল্লিখিত সারণী চিত্রের পর্যালোচনা শেষে একথা বলা যায় যে উক্ত গ্রামের প্রত্যেকটি পরিবারের শিক্ষার বিষয়ে উৎসাহ থাকলেও দারিদ্র্যের জন্য তারা ছেলে মেয়েদের স্কুল না পাঠিয়ে অন্যান্য কাজে নিয়োগ করেন। এছাড়া বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, অভিভাবকদের কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের প্রতি বিশেষ অগ্রাধিকার প্রদান এবং মেয়েদের অগ্রাধিকার না দেওয়া এবং শিক্ষক শিক্ষিকাদের অবহেলার কারণে তারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চান না। তাছাড়া অন্যান্য বন্ধুরা স্কুলে না যাওয়ার কারণেও কিছু ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু কিছু অভিভাবক নিজেরাই ছেলে নিরক্ষর বা অসচেতন, সেই জন্য তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চান না। এই সমস্যা সমাধানের এগিয়ে আসতে হবে সবাইকে। শিক্ষক শিক্ষিকাদের বিষয়টিকে আরও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা দরকার। সর্বোপরি অভিভাবকদের নিজেদেরও আরও সচেতন হওয়া দরকার। সর্বশিক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্কুল ছুটের মতো সমস্যাকে দূর করে সবার জন্য সার্বিক শিক্ষার ব্যবস্থা করা। এই উদ্দেশ্যকে সার্থক করে তুলতে হলে আরও সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে সবাইকে। প্যারা। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার কথা তুলে ধরা যেতে পারে। স্কুল ছুটের সমস্যার বিষয়টি বহুকাল আগে পরাধীন ভারতের প্রেক্ষিতে ভেবেছিলেন স্বামীজি। তিনি বলেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, যদি আমরা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয়ও খুলে দিতে পারি, তবু দেখা যাবে গরিব ঘরের ছেলেরা সেসব স্কুলে পড়তে আসছে না। তারা বরং ওই সময়টা জীবিকা অর্জনের জন্য হাল চাষ করতে বের হয়ে পড়বে। আমাদের না আছে প্রচুর অর্থ, না আছে এদের শিক্ষা গ্রহণে বাধ্য করার ক্ষমতা। সুতরাং সমস্যাটা নৈরাশ্যজনক বলেই মনে হয়, কিন্তু আমি এর মধ্যে একটি পথ বের করেছি। তা এই যদি পর্বত মোহাম্মদের কাছে নাই আসে, তবে মোহাম্মদকেই পর্বতের কাছে যেতে হবে। দরিদ্র মানুষ যদি শিক্ষার কাছে না পৌঁছতে পারে, বন্ধনীর মধ্যে অর্থাৎ নিজেরা শিক্ষালাভে উৎসাহী না হয়, বন্ধনী শেষ, তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে, মজুরের কারখানা এবং অন্যত্র সব স্থানে যেতে হবে। উদ্ধৃতি শেষ। এই সঙ্গে সিদ্ধান্ত শেষ। 2.11 তথ্যসূত্র। নির্বাচিত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ। তথ্যসূত্র শেষ। 2.12 কৃতজ্ঞতা স্বীকার। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক মাননীয় শিক্ষিকা শ্রী
স্ট্রোক শ্রীমতী ড্যাশ প্রতি তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন করা সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যারা তাদের সময় ব্যয় করে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রধান শিক্ষক, স্ট্রোক শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। আমার সহপাঠীরা যারা প্রকল্প রূপায়ণের কাজে কোনো না কোনোভাবে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানাই। ডান দিকে স্বাক্ষর ড্যাশ শিক্ষক অথবা শিক্ষিকার স্বাক্ষর, বাঁদিকে স্বাক্ষর ছাত্র অথবা ছাত্রী। এই সঙ্গে 2 নম্বর প্রকল্প শেষ। 3 নম্বর প্রকল্প হেডিং গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। 3.1 ভূমিকা। গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুকাল আগে থেকে এই নিয়ে চিন্তাভাবনা চলে আসছে। রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল আর রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রের বিকাশের পথ বলেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যেখানে গণমাধ্যম স্বাধীন নয় সেখানে গণতন্ত্রের পথ অবরুদ্ধ। এক কথায় বলা যায় সেখানে গণতন্ত্র নেই। পৃষ্ঠা 132। এই কারণে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পরেই চতুর্থ স্তম্ভ হিসাবে গণমাধ্যমের স্থান। প্যারা শেষ, প্যারা আরম্ভ। আজকের দিনে গণমাধ্যম বা মিডিয়া বলতে বোঝায় ড্যাশ 1 প্রিন্ট মিডিয়া ব্র্যাকেটে সংবাদপত্র, পত্রপত্রিকা ইত্যাদি ব্র্যাকেট শেষ। 2 বৈদ্যুতিন বা ইলেকট্রনিক্স মিডিয়া ব্র্যাকেটে টিভি, ইন্টারনেট ইত্যাদি ব্র্যাকেট শেষ। এবং 3 সোশ্যাল মিডিয়া ব্র্যাকেটে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এক্স হ্যান্ডেল ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড। প্যারা শেষ। গণমাধ্যম শুধু যে তথ্যের বৃহত্তম ভাণ্ডার গড়ে তোলে তাই নয়, গণমাধ্যম গণতন্ত্রের প্রহরীর ভূমিকাও পালন করে। তাই আধুনিক লেখকরা সবাই এ বিষয়ে একমত যে গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। অর্থাৎ গণতন্ত্রে যদি গণমাধ্যমের স্বাধীনতা না থাকে তবে তাকে কোনো মতেই লাইনটি আবার পড়ছি। তাই আধুনিক লেখকরা সবাই এ বিষয়ে একমত যে গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। অর্থাৎ গণতন্ত্রে যদি গণমাধ্যমের স্বাধীনতা না থাকে তবে তাকে কোনো মতেই প্রকৃত গণতন্ত্র বলা যায় না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কের বিষয়টি অনেকটাই রাষ্ট্রীয় চরিত্র, গণমাধ্যমের মতাদর্শ ও গণমাধ্যমের মালিকানার ভূমিকার উপর নির্ভরশীল। শুধু তাই নয়, সেই সঙ্গে যেসব কর্পোরেট সংস্থা মাধ্যমে বিজ্ঞাপন দেন অনেক সময় তারা গণমাধ্যমকে প্রভাবিত করে থাকে। আধুনিক যুগে কর্পোরেট সংস্থার বিজ্ঞাপনকে গণমাধ্যমের জীবনকাঠি বলে আখ্যা দেওয়া হয়। কর্পোরেট সংস্থাকে খুশি করতে গণমাধ্যম যদি তাদের স্বাধীনতার সঙ্গে আপোষ করে সেক্ষেত্রে তাদের পক্ষে সঠিক ভূমিকা পালন করা সম্ভব হবে না। সবার উপরে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতাসীন শাসক দলের চাপ। গণতন্ত্রে গণমাধ্যম যদি এই চাপের কাছে নতি স্বীকার করে সঠিক তথ্য পরিবেশন করা থেকে বিচ্যুত হয় তাহলে তার প্রভাবে কোনোভাবেই গণতন্ত্রের বিকাশের পক্ষে সহায়ক হবে না। 3.2 প্রকল্পের বিষয়। উদ্ধৃতির মধ্যে গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। উদ্ধৃতি শেষ। প্রকল্পটির আলোচ্য বিষয় হল গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে সে সম্পর্কে বিশ্লেষণ করে দেখা। প্যারা আরম্ভ, প্যারা শেষ, প্যারা আরম্ভ। গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণমাধ্যম বিভিন্ন বিষয় নিয়ে, সমস্যা নিয়ে, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা নিয়ে সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে যেভাবে সচেতন করে তোলে তার গুরুত্ব কম নয়। এই স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় গণমাধ্যম ছাড়া গণতন্ত্র অর্থহীন। প্যারা শেষ,
3.3 প্রকল্পের উদ্দেশ্য। গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। প্রকল্পটির উদ্দেশ্য হল ড্যাশ এক, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাস্তবতার নিরিখে বিচার করে দেখতে সাহায্য করা। 2, গণমাধ্যমের কাজকর্ম কিভাবে গণতন্ত্রকে মজবুত করে তা পর্যালোচনা করা। 3, গণমাধ্যম ও গণতন্ত্রের সম্পর্ক সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া। 4, গণতন্ত্রে গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা সম্পর্কে জানা। 5, গণতান্ত্রিক সংস্কৃতি ও পরিবেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা কেমন হতে পারে সে সম্পর্কে অবহিত হওয়া। 6, গণমাধ্যমের কাজ ও গণতন্ত্রে তার প্রভাব সম্পর্কে আরও বিশদ জ্ঞান অর্জন করা। প্যারা শেষ। 2.4 প্রকল্পের গুরুত্ব। গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রকল্প। আজকের দিনে যেমন গণতন্ত্র ও গণমাধ্যমের সম্পর্কের বিষয়টিকে জানা দরকার, সেই সঙ্গে এটা বোঝা দরকার গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে গণতান্ত্রিক পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কৃতি কখনো গড়ে উঠতে পারে না। এর পাশাপাশি আরও যে জিনিসটি জানা দরকার তা হলো গণমাধ্যমকেও পক্ষপাত দুষ্ট হলে চলবে না। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্দেশ মেনে চলা বা বিজ্ঞাপনদাতা কর্পোরেট সংস্থাগুলির সন্তুষ্টির জন্য তাদের স্বার্থ অনুযায়ী তথ্য পরিবেশন করা, এসবের থেকে বিরত থাকতে হবে। প্যারা শেষ। 3.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1, গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা ড্যাশ প্রকল্পটি রূপায়ণের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক মহাশয় মাননীয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতন আমাদের আশেপাশে বসবাসকারী 20 জন প্রাপ্তবয়স্ক নাগরিকের উপর সমীক্ষা চালানো হয়। 2, পরিকল্পনায় ঠিক হয় যে গণমাধ্যম সম্পর্কে অবহিত এমন শিক্ষিত মানুষের উপর পরীক্ষা করা হবে। 3, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পরামর্শ দেওয়া হবে। 4, এই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিষয়টির জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং প্রশ্নমালা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হবে। 5, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। পরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশ অনুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। প্যারা শেষ। 3.6 পদ্ধতি। এই প্রকল্পের কাজ পাড়ার বা ওয়ার্ডের মোট 20টি পরিবারের 20 জন সদস্যকে প্রথমেই বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে শিক্ষিত, স্বল্প শিক্ষিত ও শুধু স্বাক্ষর জ্ঞান সম্পন্ন এই 3 শ্রেণীভুক্ত ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে। এদের সাক্ষাৎকার নেওয়ার আগে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। এই প্রশ্নমালায় যে প্রশ্নগুলি রাখা হয় তা হলো ড্যাশ 1, আপনি কি মনে করেন গণতন্ত্রে শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ এই 3টি স্তম্ভের পরে চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম? 2, আপনার কি মনে হয় গণতন্ত্রে গণমাধ্যমের নজরদারি খুবই জরুরি? এই নজরদারির জন্যই কি দুর্নীতি ও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িতরা আতঙ্কে থাকে? 3, আপনি কি বিশ্বাস করেন গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে নৈরাজ্য, দুর্নীতি, অপরাধমূলক ও সন্ত্রাসবাদী কাজকর্ম বেড়ে যাবে? 4, গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষ যখন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন, রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে অত্যাচারিত হন, তখন সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠ তুলে ধরে গণমাধ্যম। ড্যাশ এ বিষয়ে আপনি কি মনে করেন? 5, আপনি কি মনে করেন গণতন্ত্রে গণমাধ্যম নানা বিষয়ে আলোকপাত করে নাগরিকদের শিক্ষিত করে তোলার কাজ করে? 6, গণমাধ্যম কি গণতন্ত্রে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে বিজ্ঞাপনদাতা কর্পোরেট মালিকানার স্বার্থকে বেশি গুরুত্ব দেয়? 7, আপনি কি মনে করেন গণমাধ্যম যদি পক্ষপাত দুষ্ট হয়, ক্ষমতাসীন শাসক দলের পক্ষে কাজ করে, প্রকৃত সত্যকে আড়াল করে, তবে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াবে? 8, গণতান্ত্রিক ব্যবস্থাকে সক্রিয় রাখতে গেলে গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করতে হবে। ড্যাশ আপনি কি এ বিষয়ে সহমত? 9, আপনি কি মনে করেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ ও কর্পোরেট নিয়ন্ত্রণ কোনোটাই থাকা উচিত নয়? 10, টিভিতে সান্ধ্যকালীন সংবাদভিত্তিক টকশো কি আপনি দেখেন? এসব টকশোতে যে তর্ক বিতর্ক হয় তা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে কি সহায়ক বলে মনে হয় আপনার? 11, সংবাদপত্রের সম্পাদকীয় নিবন্ধে বা সম্পাদকীয় চিঠিপত্রে স্বাধীন মতামতের প্রকাশে সুস্থ গণতন্ত্রের পরিচয় দেয়।
আপনি কি এই বিষয়ে সহমত? জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি গ্রন্থে বলেছিলেন, মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রের বিকাশের পথ। উদ্ধৃতির মধ্যে। আপনি কি এ বিষয়ে একমত? 3.6 পদ্ধতির বিষয়গুলি শেষ। 3.7 পরীক্ষামূলক তথ্য। এই প্রকল্পে পরীক্ষামূলক তথ্য হিসেবে সারণী চিত্রে যে বিষয়গুলিকে রাখা হয়েছে সেগুলি হল: 1. গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম। 2. গণতন্ত্রে গণমাধ্যমের নজরদারি। 3. গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা। 4. গণতান্ত্রিক ব্যবস্থা গণমাধ্যমের কাজ। 5. নাগরিকদের শিক্ষিত করে তোলার কাজে গণমাধ্যম। 6. প্রিন্ট মিডিয়া স্ট্রোক ইলেকট্রনিক্স মিডিয়া স্ট্রোক সোশ্যাল মিডিয়া। 7. গণতন্ত্রে গণমাধ্যমের স্বার্থ ও পক্ষপাতিত্ব। 8. গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও স্বাধীনতার হস্তক্ষেপ। 9. টিভির শো, টক শো বা সংবাদপত্রের সম্পাদকীয় নিবন্ধ ও চিঠিপত্রের স্বাধীন মতামতের প্রকাশ সুস্থ গণতন্ত্রের পরিচায়ক। 10. মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রের বিকাশের পথ। পৃষ্ঠা পরীক্ষামূলক তথ্য শেষ। এবার পৃষ্ঠা 134। 3.8 তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় স্ট্রোক শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হলো। সারণী 1। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম। 5টা উল্লম্ব কলমে দেখানো হয়েছে। মোট উত্তরদাতা 20 জন প্রথম উল্লম্ব কলমে। দ্বিতীয় উল্লম্ব কলমে গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, অনুভূমিক লাইনে 14 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। তৃতীয় উল্লম্ব কলমে চতুর্থ স্তম্ভ 9। তৃতীয় উল্লম্ব কলমে চতুর্থ স্তম্ভ 9, অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। চতুর্থ উল্লম্ব কলমে জানা নেই। প্রথম অনুভূমিক লাইনে 2 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 10%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। সারণী 2। গণতন্ত্রে গণমাধ্যমের নজরদারি। 5টি উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন। দ্বিতীয় উল্লম্ব কলমে গণতন্ত্রে গণমাধ্যমের নজরদারি খুব জরুরি, এজন্য দুর্নীতি ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতরা আতঙ্কে থাকে। প্রথম অনুভূমিক লাইনে 12, দ্বিতীয় অনুভূমিক লাইনে 60%। তৃতীয় উল্লম্ব কলমে সহমত নন। প্রথম অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। চতুর্থ উল্লম্ব কলমে জানেন না। প্রথম অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20 অনুভূমিক লাইনে, দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। সারণী 3। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা। 5টি উল্লম্ব কলম। মোট প্রথম উল্লম্ব কলমে উত্তরদাতা 20 জন। দ্বিতীয় উল্লম্ব কলমে গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে নৈরাজ্য, দুর্নীতি, অপরাধমূলক ও সন্ত্রাসবাদী কাজকর্ম বেড়ে যাবে। প্রথম অনুভূমিক লাইনে 14 ও দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। তৃতীয় উল্লম্ব কলমে মনে করেন না। প্রথম অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। চতুর্থ উল্লম্ব কলমে জানা নেই। প্রথম অনুভূমিক লাইনে 2, দ্বিতীয় অনুভূমিক লাইনে 10%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20 এবং অনুভূমিক লাইনে এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এবার সারণী 4। সারণী 4-এ গণমাধ্যমের কাজ। হেডিং: 5টি উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন। দ্বিতীয় উল্লম্ব কলমে সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠ তুলে ধরা। প্রথম অনুভূমিক লাইনে 14, দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। তৃতীয় উল্লম্ব কলমে নাগরিকদের শিক্ষিত করা। মোট 14 জন অনুভূমিক লাইনে প্রথম, দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। চতুর্থ
উল্লম্ব কলমে একমত নন, অনুভূমিক প্রথম লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। পঞ্চম উল্লম্ব কলমে জানেন না, প্রথম অনুভূমিক লাইনে 2, দ্বিতীয় অনুভূমিক লাইনে 10%। এখানে আর একটি কলম আছে, ষষ্ঠ উল্লম্ব কলম, মোট সদস্য 20 এবং প্রথম অনুভূমিক লাইনে, দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এবার সারণী 5, গণমাধ্যমের স্বার্থ। হেডিং, এখানে 5টি উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন, দ্বিতীয় উল্লম্ব কলমে সাধারণ মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, অনুভূমিক লাইনে 10, দ্বিতীয় অনুভূমিক লাইনে 50%। তৃতীয় অনুভূমিক লাইনে উল্লম্ব কলমে বিজ্ঞাপনদাতাদের স্বার্থকে গুরুত্ব দেয়, প্রথম অনুভূমিক লাইনে 6, দ্বিতীয় অনুভূমিক লাইনে 30%। চতুর্থ উল্লম্ব কলমে জানেন না, প্রথম অনুভূমিক লাইনে 4%, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। আচ্ছা, দুঃখিত, প্রথম অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 20%। আচ্ছা, পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20 এবং অনুভূমিক লাইনে প্রথম, দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এবার সারণী পৃষ্ঠা 135, সারণী 6। হেডিং, গণমাধ্যমের পক্ষপাতিত্ব। 5টা উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন, দ্বিতীয় উল্লম্ব কলমে গণমাধ্যম পক্ষপাতদুষ্ট হলে গণতন্ত্রের পথে বিপজ্জনক, প্রথম অনুভূমিক লাইন 18, দ্বিতীয় অনুভূমিক লাইনে 90%। তৃতীয় উল্লম্ব কলমে সহমত নন, প্রথম অনুভূমিক কলমে 2, দ্বিতীয় অনুভূমিক কলমে 10%। চতুর্থ উল্লম্ব কলমে জানা নেই, অনুভূমিক লাইনে 0, দ্বিতীয় প্রথম অনুভূমিক লাইনে 0, দ্বিতীয় অনুভূমিক লাইনে 0%। আচ্ছা, পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20, অনুভূমিক লাইনে, দ্বিতীয় অনুভূমিক লাইনে কলমে 100%। এখানে সারণী 7, হেডিং, গণমাধ্যমের স্বাধীনতা। 5টি উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20, দ্বিতীয় উল্লম্ব কলমে গণতন্ত্রকে সক্রিয় রাখতে গেলে গণমাধ্যমের স্বাধীনতাকে সুরক্ষিত করতে হবে, প্রথম অনুভূমিক কলমে 12, দ্বিতীয় অনুভূমিক কলমে 60%। তৃতীয় উল্লম্ব কলমে সহমত নন, প্রথম অনুভূমিক কলমে 6, দ্বিতীয় অনুভূমিক কলমে 30%। আচ্ছা, চতুর্থ উল্লম্ব কলমে জানেন না, প্রথম অনুভূমিক কলমে 2, দ্বিতীয় অনুভূমিক কলমে 10%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য 20% অনুভূমিক লাইনে বা কলমে, দ্বিতীয় অনুভূমিক কলমে 100%। সারণী 8, রাজনৈতিক। হেডিং, রাজনৈতিক হস্তক্ষেপ ও কর্পোরেট নিয়ন্ত্রণ। পাঁচটি নয়, দুঃখিত, এক্ষেত্রে 4টি উল্লম্ব কলম। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন, দ্বিতীয় উল্লম্ব কলমে গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ ও কর্পোরেট নিয়ন্ত্রণ থাকা উচিত নয়, প্রথম অনুভূমিক লাইনে 18, দ্বিতীয় অনুভূমিক লাইনে 90 জন। তৃতীয় উল্লম্ব কলমে জানেন না, প্রথম অনুভূমিক লাইনে 2, দ্বিতীয় অনুভূমিক লাইনে 10%। চতুর্থ উল্লম্ব কলমে মোট সদস্য, অনুভূমিক কলমে 20, প্রথম এবং দ্বিতীয় অনুভূমিক কলমে 100%। আচ্ছা, এবার সারণী 9, হেডিং, গণতন্ত্রের সহায়ক। এখানে 3টি উল্লম্ব কলমে দেখানো হয়েছে, মোট উত্তরদাতা 20 জন, প্রথম উল্লম্ব কলমে, দ্বিতীয় উল্লম্ব কলমে টিভিতে সান্ধ্যকালীন টকশো গণতান্ত্রিক পরিবেশের সহায়ক, প্রথম অনুভূমিক লাইনে 16, দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। দ্বিতীয় উল্লম্ব কলমে সংবাদপত্রের সম্পাদকীয় নিবন্ধ ও চিঠিপত্র সুস্থ গণতন্ত্রের পরিচয় দেয়, প্রথম উল্লম্ব কলমে 16, দ্বিতীয় উল্লম্ব কলমে 70%। এই প্রথম অনুভূমিক লাইনে 16, দ্বিতীয় অনুভূমিক লাইনে 70%। তৃতীয় উল্লম্ব কলমে জানা নেই, প্রথম অনুভূমিক লাইনে 4, দ্বিতীয় অনুভূমিক লাইনে 30%। পঞ্চম উল্লম্ব কলমে মোট সদস্য, তার প্রথম অনুভূমিক লাইনে 20 এবং দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এবার সারণী 10, হেডিং, মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের বিকাশের পথ। মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের বিকাশের পথ।
এটি সারণীটি 5টি উল্লম্ব কলমে দেখানো হয়েছে। প্রথম উল্লম্ব কলমে মোট উত্তরদাতা 20 জন, দ্বিতীয় উল্লম্ব কলমে মুক্ত গণমাধ্যমে গণতন্ত্রের বিকাশের পথ, প্রথম অনুভূমিক লাইনে 18, দ্বিতীয় অনুভূমিক লাইনে 90%, তৃতীয় উল্লম্ব কলমে সহমত নন, প্রথম অনুভূমিক লাইনে 1, দ্বিতীয় অনুভূমিক লাইনে 5%, তৃতীয় উল্লম্ব কলমে জানা নেই, প্রথম অনুভূমিক লাইনে 1, দ্বিতীয় অনুভূমিক লাইনে 5%, মোট সদস্য 20, দ্বিতীয় অনুভূমিক লাইনে 100%। এখানেই সারণীগুলো শেষ। এখানে 135 পাতার আলোচনা শেষ এবং এখানে উল্লেখযোগ্য যে এই ফাইলটি এখানে শেষ। পরবর্তী ফাইলে তৃতীয় প্রকল্পের বিশ্লেষণ এবং সিদ্ধান্ত আলোচনা করা হলো। এইখানে এই ফাইলটি এখানেই শেষ করা হলো।